শুভ সকাল দর্শক মণ্ডলী, কেমন আছেন? আমি জানি আপনারা একটু কঠিন সময় পার করছেন, যারা বাংলাদেশে আছেন এবং যারা যুক্তরাষ্ট্রে আছেন। আসুন আজকে কথা বলি। এই বিষয়টি হচ্ছে করোনা ভাইরাস কি নিজে নিজে শরীরে তৈরি হয় কি না। তো আমি যুক্তরাষ্ট্রে সকালবেলা যেই করি, যেই পর্বটি করি, সেইটি সাধারণত টার্গেট থাকে বাংলাদেশে যারা রয়েছেন তাদের জন্যই। তো বিষয়গুলোকে সেইভাবেই আমরা আমরা সেট করি যেন বাংলাদেশের মানুষগুলো তাদের পরিস্থিতিতে জানতে পারে যে কি হচ্ছে, কি করা উচিত। তো বাংলাদেশ যেহেতু যুক্তরাষ্ট্র থেকে এখনও সময় হিসেবে পিছিয়ে আছে প্রায় 4 সপ্তাহ 5 সপ্তাহ, তো আমরা বিষয়গুলোকে অনেকটা প্রিলিমিনারি করে দেব। তো যাই হোক, যুক্তরাষ্ট্রের সকাল থেকে আমরা যেটি করি সেটি বাংলাদেশের মানুষগুলোর জন্য করি। তো খুব প্রিলিমিনারি কিছু কিছু আইডিয়া যেগুলো অনেকে জেনে গিয়েছেন, তো এইগুলো নিয়ে আমরা এখন আবার কথা বলবো। তো প্রথমে একটু বলে নেই যে যুক্তরাষ্ট্রে আমরা প্রথম পর্যায়ে যে ভুলগুলো করেছিলাম, অর্থাৎ যারা তরুণ বয়সে তারা যে ভুলগুলো করেছিল, বাংলাদেশে ঠিক এই মুহূর্তে এইভাবে আমরা একই ভুলগুলো করছি। কীরকম ভুল? আমরা তরুণ সমাজ যুক্তরাষ্ট্রে আমরা ভেবেছি যে কাজ লকডাউন হয়ে গেছে, আমরা হয়তো বাসায় থাকবো, দোকানে যাব, বাইরে একটু চা খাবো, কিছু কিছু রেস্টুরেন্ট খোলা ছিল বসার জন্য। তো এই কাজগুলো বাংলাদেশে এই মুহূর্তে হচ্ছে। আমাদের ভিতরে একটা ডিনায়াল যে আমার হবে না, এই জায়গাগুলোতে আমরা ভুল করে ফেলছি। অনেক অনেক উপাত্তে দেখা গেছে ঢাকা শহরের মধ্যে 73% যারা এফেক্টেড হয়েছে তারা বয়সে বেশ তরুণ। এই জায়গাগুলোতে ভুলগুলো করা যাবে না। এই তরুণ বয়সের যারা, তারা বাহির থেকে নিয়ে তারা ঘরে আসছে। ঘরে এসে কি হচ্ছে, বাড়িতে বৃদ্ধ বাবা মা আছেন, অসুস্থ মানুষ আছেন, তাদের হচ্ছে। এটি ঠিক নয়। বয়সে যারা তরুণ আছো তারা, তোমাদের কাছে বলছি ভাইয়েরা বোনেরা, তোমরা বাসায় ঢুকে যেতে হবে। এইটি একটি মেসেজ। বাংলাদেশে একটি কমপ্লেইন আমি সবসময় শুনি যে রুগীরা ডাক্তার সাহেবদের কাছে ঠিকমতো কমপ্লেইনটি করে না, মিথ্যা কথা বলে। এইটি আমি ব্যক্তিগতভাবে আমি মানতে রাজি না। অনেকে হয়তো বলবেন যে বাংলাদেশে আইসা প্র্যাকটিস কর, তারপরে বুঝবি। আমার ভাই বোনেরা হয়তো, ডাক্তার ভাইয়েরা বলবেন এইরকম সিচুয়েশন এটি হতেই থাকবে, এটি সব দেশেই আছে। কিন্তু এটিকে আমি মিথ্যা নয়, এটি আমাদের একটি কমিউনিকেশনের ভুল হতে পারে বলে আমার মনে হয়। ইচ্ছা করে কেউ তার লয়ারের কাছে গিয়ে মিথ্যা কথা বলে না, ডাক্তারের কাছে গিয়ে মিথ্যা কথা বলে না, তার ইমাম সাহেবের কাছে গিয়ে মিথ্যা কথা বলে না। এটি আমার জানা মতে, আমার দেখা মতে। তো এই জন্য বলছি যে আপনারা যারা রুগী আছেন তারা যেন এই ব্যাপারটি, এই যে অভিযোগ, এইটি যেন আপনারা এই অভিযোগে না পড়েন, সেটি আপনাদের কাছে আজকে একটি বিশেষ মেসেজ। যে আপনারা যখন ডাক্তারের কাছে যাবেন, আপনার যদি জ্বর থাকে, সর্দি থাকে, কাশি থাকে, প্রথমেই বলে দিন যেন তারাও নিরাপদ থাকে এবং তাদের মাধ্যমে আপনাদের পরিবারগুলো নিরাপদ থাকে। আপনাদের এই অযাচিত এক্সপোজারের কারণে যদি আমাদের স্বাস্থ্যকর্মীরা অসুস্থ হয়ে যায়, তাহলে আপনাদের পরিবারের সাহায্যের জন্য, চিকিৎসার জন্য কিভাবে হবে বলুন? সেইটি আমি বিশ্বাস করি। এইটি একটি বড় মেসেজ আপনাদের কাছে। আমি জানি এটি আপনারা ইচ্ছা করে করছেন না, কিন্তু এই কমিউনিকেশন গ্যাপটিও যেন না থাকে, এইটি আপনাদের কাছে আমার প্রশ্ন। বাংলাদেশে আমি যেটি দেখেছি যে সরকার চেষ্টা করছে, আইইডিসিআরও চেষ্টা করে যাচ্ছে, তাদের যতটুকু সম্ভব তারা ফলো করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে রেকমেন্ডেশনগুলো, তাদেরকে যতটুকু সম্ভব ফলো করে কাজ করার। এমন কোনো দেশ নেই যেখানে হাজার হাজার পিসিআর ল্যাবরেটরি রয়েছে এবং তারা একদম স্ট্রিক্টলি কাজ করছে, দুনিয়াতে কোথাও নেই। তাহলে বাংলাদেশে কেন থাকবে? সেটিও সম্ভব নয়। 4 মাস নয়, 4 বছর দিলেও যুক্তরাষ্ট্র সেইভাবে রেডি হতে পারবে না এই পরিস্থিতির জন্য। তাই চলুন আমরা এই কাদা ছড়াছড়িগুলো সরকার, তারপরে প্রতিষ্ঠান, এগুলোতে না করি। এখন যুদ্ধ শুরু হয়েছে, আমাদেরকে যুদ্ধে জয়ী হতে হবে, আমাদেরকে এই যুদ্ধে টিকে থাকতে হবে। আজ একটি পরিসংখ্যানে দেখছিলাম যে হাসপাতালগুলোতে যখন রোগীরা ঢুকে, রোগীরা সত্য কথা বলুক বা মিথ্যা কথা বলুক, বাংলাদেশের কনটেক্সটে দরজায় যদি একটি সার্জিক্যাল মাস্ক সবাইকে পরিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু 60 to 75% এই কমিউনিটির ভেতরে যে হাসপাতালগুলোতে ট্রান্সমিশন হচ্ছে, এটা হওয়ার কথা নয়। এইটি আমি বিশ্বাস করি। আপনারা বুঝতে পারছেন? অনেকেই হাসপাতালগুলোতে যাচ্ছেন যেন তেন একটা মাস্ক পরে,
সো যখন যাবেন চেষ্টা করবেন 2টি মাস্ক পরতে, যদি সম্ভব হয়, শ্বাসে সমস্যা না হয়, 2টি মাস্ক পরতে। আর হাসপাতালগুলোকে বলছি বা যেখানে জনসমাগম হচ্ছে, যদি সার্জিক্যাল মাস্ক আপনাদের কাছে থাকে, মেহেরবানি করে যেই রোগী আসবে একটি সার্জিক্যাল মাস্ক পরিয়ে দিন, যে আপনাকে পরতে হবে। এইটি ছাড়া যদি আপনার ফ্যাসিলিটির ভিতরে কেউ হাঁটাহাঁটি করেন, আপনি বের করে দেওয়া হবে, কোনো কথা শোনা হবে না। এইটি করলেই কিন্তু 75% মানুষের এই সংক্রমণটি হবে না হাসপাতালের ভিতরে। তার সাথে যদি একটি গ্লাভস দিয়ে দেওয়া হয়, না পারলে বলে দিবেন আপনি আপনার 2 হাত দিয়ে আমাদের প্রতিষ্ঠানের কিছু ধরবেন না, মেহেরবানি করে হাতটি ধুয়ে ভিতরে ঢুকুন, তাহলে 80%। এটি একটি বড় মেসেজ আমি সবার জন্য মনে করি। আর যারা বাড়িতে আছেন তারাও যদি বাসা থেকে বের হওয়ার সময় মাস্কটি পরে বেরোন, তাহলে দেখুন আপনি কমিউনিটিতে যদি যেতেই হয় আপনার এই সমস্যাটি হবে না, আপনি কারোর জন্য ক্ষতিকর হবেন না। আরেকটি কথা, এটি পরে যদি বাসায়ও বসে থাকেন, আপনার রোগ থাকুক বা না থাকুক, সেইটিও কিছুটা বেনিফিট দেবে আপনার পরিবারের সদস্যদের মধ্যে, যেন নিজেদের মধ্যে না ছড়ায়, সেইটি একটি ব্যাপার। অনেকে ইদানিং প্রশ্ন করছেন যে আমি তো 1 মাস ধরে বাড়িতে কোয়ারেন্টাইন আছি, আমাদের পরিবারের সদস্যরা কেউই বের হয়নি 1 মাস, আমার এখন খুসখুস কাশি হচ্ছে, জ্বর হচ্ছে, গলা ব্যথা হচ্ছে, আমি কি করোনায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছি কি না? এইটি খুব সাধারণ কথা। কেউ যদি 1 মাস বাড়িতে থাকেন, কেউ না বের হন, এটি হবার কোনো কারণ নেই। এইটি এমন নয় যে উপরতলার ছাদ থেকে লাফ দেবে, পাশের বাড়ির দরজা খুলে চলে আসবে, দরজার ভেতর দিয়ে আসবে, এইটি ভাবার কোনো কারণ নেই। আমরা সবাই এত চিন্তিত, শুধু চিন্তাই করছি কিন্তু কাজ করছি না। যা বলছিলাম, এইরকম সিজনে অনেকেরই ফ্লু হবার কথা, সর্দি হবার কথা, শ্বাসকষ্ট হওয়ার কথা অ্যালার্জির কারণে। সাধারণ মানুষের টনসিল ইনফেকশন হয়, গলার পেছনে ইনফেকশন যেটিকে ফ্যারিঞ্জাইটিস বলে, সেটিও হয়। তো এখন এগুলো সব কেন তালগুল পাকিয়ে ফেলতে হবে? এটি ঠিক নয়। আপনি যদি বাড়িতে থাকেন এইভাবে 1টি মাস, আপনার এটি হবার কোনো কারণ নেই। বিজ্ঞানীরা এখনো পায়নি কোনো কারণ, যিনি বাসায় কোয়ারেন্টাইনে আছেন, 100% বাহিরে যান নাই, তার নিজের থেকে শরীর থেকে তৈরি হয়েছে। আমি এটি বিশ্বাস করি না যে আপনার বাড়িতে থাকার পরও তৈরি হয়েছে, এটি নয়। আর বাড়িতে থেকেও যদি এরকম জ্বর আসে, হয়তো দেখবেন গলা ব্যথার কারণে ভাইরাস ইনফেকশন অথবা টনসিলাইটিস, সেই ক্ষেত্রে এইটি 5 থেকে 7 দিন থাকে, যেখানে এই করোনা জনিত জ্বর সাধারণত 8-9 দিন 14 দিন পর্যন্ত দেখা গিয়েছে, আমি দেখেছি। তো তাই বলছিলাম আজকের মেসেজটি হচ্ছে এইটি, যে নিজ থেকে তৈরি হয় না। তো যা বলছিলাম যে আপনারা প্রস্তুতি নিন, কিভাবে ঘরে থাকতে হবে আপনাদেরকে আমরা 2 মাস ধরে বলেই যাচ্ছি, প্রস্তুতি নিন, প্রস্তুতি নিন, প্রস্তুতি নিন। কবে আর প্রস্তুতি নেবেন? প্রস্তুতি তো শুধু একটি, ঘরের ভেতর নিজেকে আবদ্ধ করে ফেলুন, এই একটি প্রস্তুতি। স্বাস্থ্যকর্মীরা তাদের প্রস্তুতি নিচ্ছে, বিদ্যুৎ কর্মীরা তাদের প্রস্তুতি নিচ্ছে, সরকার তাদের প্রস্তুতি নিচ্ছে। তো এই ব্যাপারটি আপনাদের কাজ সবচেয়ে সহজ, এইটি আমার কাছে কথা। আপনাদের কাজ শুধু ঘরে আবদ্ধ করুন, মাস্ক পরে বসে থাকুন, যদি উঠোন টোঠনে যান যেখানে মানুষ আছে, এছাড়া আর কোনো কিছু আমি দেখি না। লোকাল হাসপাতালগুলোতে আমি বারবার বলছি আপনারা একটু খবর নিন, তাদের অবস্থা কি। আপনাদেরকে রক্ষা করবে আপনাদের বাড়ির লোকাল হাসপাতালগুলো। যিনি বসুন্ধরায় আছেন তিনি অ্যাপোলোতে খবর নিতে পারেন, যদিও খুব রিচ হাসপাতাল, তারপরও আপনার একটি নৈতিক দায়িত্ব রয়েছে। যিনি দেবিদ্বার কুমিল্লাতে আছেন, সেখানে 7-8টি হাসপাতাল আছে, তাদেরকে খবর নিন যে তোমাদের জন্য কি করতে পারি। এই ব্যাপারগুলো দেখা উচিত। দেখুন, আমরা সব সময় ভুলে যাই যারা ইমার্জেন্সি সার্ভিস দিচ্ছে আপনাদের, শুধু স্বাস্থ্যকর্মী, পুলিশ বাহিনী, সাংবাদিক নয়, বিদ্যুতের যে কর্মীরা আছেন তারা কিন্তু নিরবিচ্ছিন্ন, বিদ্যুৎ সাপ্লাই না দিলে হাসপাতালগুলো চলতো না, আপনার বাড়িতে এয়ার কন্ডিশন চলতো না, আপনার বাড়িতে রান্না হতো না। তাদেরকেও কিন্তু ধন্যবাদ দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আপনাদের মাধ্যমে। যারা পানির সাপ্লাই দিচ্ছেন, নিজেদের জীবনকে রিস্কের মধ্যে রেখে তারা এই কাজটি করছেন, বুঝতে পারছেন কি আপনারা? তারাও সেই ইমার্জেন্সি কর্মী হিসেবে গণ্য বলে আমি মনে করি।
এরপর মা বোনদের একটি বড় ভূমিকা রয়েছে। আমি সব সময় বলি, আপনারা শুধু আপনাদের সন্তানদেরকে বাড়িতেই রাখবেন না, মোছামুছির ব্যাপারে সবাইকে ইনভলভ করুন। তারপর আপনারা চাইলে মাস্ক বানিয়ে আপনারা স্বাস্থ্যকর্মীদের দিতে পারেন, সেই রকমভাবে তাতে সবারই ভালো কাজে দিবে। এটি আমি এখানে ইউএসএতে দেখেছি যে এটি সবাই করছে। সরকার বলেছে কৃষি নির্ভর হবার জন্য এটি একটি ভালো উদ্যোগ। এটি না হলে কিন্তু সমস্যা, সামনে কি হবে আমরা জানি না, আমাদের প্রোডাক্ট কে কিনবে তাও আমরা জানি না। তাই আমরা কৃষির দিকে এখন যাওয়া উচিত বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। আমি আজকে একটি ঘটনা দেখলাম, যুক্তরাষ্ট্রের একটি মেডিকেল ছাত্র, সে তৃতীয় বর্ষের ছাত্র, তৃতীয় বর্ষের ছাত্র, সে বুঝতে পারছিল না সে কি করবে। তাকে হাসপাতালের ডিউটিতেও দিচ্ছে না, সে বাড়িতেও থাকতে রাজি নয়। তো দেখুন সে কি করেছে। সে বলল, তোমরা যারা ডাক্তাররা বা বাহিরে কাজ করো, তোমাদের যদি কোনো বাচ্চা থাকে তাকে বেবি সিটিং করতে হবে, তোমার বাচ্চা পালন করতে হবে, আমি করে দিব। ঠিক অদ্ভুত উদ্যোগ। অথবা কারো কারো পোষা পাখি প্রাণী থাকে, ঘরে দেখার সময় নেই, ডাক্তার সাহেব হয়তো 24 ঘন্টার জন্য কাজে গিয়েছেন। সো এই ডাক্তার যেন, নার্স যেন শান্তিতে কাজ করতে পারে, তাদেরকে শান্তি দেবার জন্য তাদের কাজগুলো এই মেডিকেল স্টুডেন্টই করে দিয়েছে। কি অবাক কাণ্ড! দেখুন, আমরা তো তাদের পেইনগুলোকে কমাতে পারি যেন তারা মনোনিবেশ করতে পারে কাজে। এইটি একটি বড় ব্যাপার। একজন মেডিকেল ছাত্র তৃতীয় বর্ষে পড়া, তার কিচ্ছু করার নেই, তারপরও সে তার গায়ে গতরে খেটে সেই কাজগুলো করে দিচ্ছে। অর্থাৎ এইটি খুবই জরুরি। আরেকটি জিনিস বলি, আমরা যে করোনা সেবা নামে যে কাজগুলো আমরা করছি, সেখানে আপনি জানেন আমি কত ভলান্টিয়ারের নাম পাচ্ছি তারা কাজ করতে চায়। আমাদের একজন ভলান্টিয়ার বাসাবো এলাকায় জয়েন করেছে আমাদের সাথে, বিনা পয়সায় সে কাজ করছে। শিল্পী নাম মেয়েটির, সে নিজেকে অফার করেছে। তার মাধ্যমে আমরা বাসাবোতে নিম্নবিত্তদের মধ্যে কিছু খাবার অলরেডি দিয়েছি এবং আগামী পরশুদিন বোধহয় আমরা আবার বেশ কিছু খাবার দেব। তো এইরকম শিল্পীদের মতো মেয়েরা বা ছেলেরা চারিদিকে ছড়িয়ে আছে। তাদেরকে আমরা রাস্তায় ঠেলে না দিয়ে তাদেরকে আমরা বাসার গ্যারেজে বসে নিজে নিজে প্যাকেজিং করবে, আমাদের লোক দিয়ে আমরা ছড়িয়ে দিব। এইরকম অনেক শিল্পী আছে। আমরা বাসাবো থেকে এখন যাচ্ছি মোহাম্মদপুর, না ঢাকার আদাবরে আমরা দিচ্ছি। আগামী 2-3 দিনের মধ্যে আমরা সেখানেও দিব। এইবার দিব আমরা কিছু মধ্যবিত্ত ফ্যামিলিদের, যারা রাস্তায় ভিক্ষা করতে যেতে পারবেন না, কিন্তু কারো কাছে টাকা চাইতেও যেতে পারবেন না। আমরা এখন তাদের কাছে যাচ্ছি। কিভাবে বুঝবো মধ্যবিত্ত? এই জন্য আমরা এলাকায় যাচ্ছি। আমরা যাদেরকে আমাদের সেন্স কাজ করে আমরা ইন্টারভিউ নেব, তারপরে দেব, এর আগে দেব না। তো এইরকম শিল্পীদের গল্প আমাদের সারা দুনিয়াতে রয়েছে। যারা কলেজ ইউনিভার্সিটিগুলোতে পড়ো, তোমরা তোমাদেরকে অ্যাভেলেবেল করো। তোমরা কিভাবে ডাক্তার বা স্বাস্থ্যকর্মী বা পুলিশ বাহিনী বা বিদ্যুৎ কর্মী যারা আছো, তাদের পেছনে তোমরা তাদের পেছনের কষ্টগুলো কিভাবে কমাবা সেইটি চিন্তা করো। যারা ধনাঢ্য মানুষ আছেন তারা তাদের কাজ করছে, ছাত্ররা ছাত্রদের কাজ করছে। এভাবেই তো আমরা সোনার বাংলা গড়ার কথা। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, আমরা যদি 1.5 কোটি মানুষ বিদেশে রয়েছে বাংলাদেশি, তারা যদি $10 করে পাঠায় এক মাসে, আমরা না খেয়ে মরবো না। এই না খাওয়ার যে কথা, এটি নিয়ে আমি বলতেই চাই না। কেন আমরা না খাওয়া দুর্ভিক্ষের কথা এই 2020 সনে এসে বলবো আমরা বুঝি না। আমাদেরকে মরালি স্ট্রং হতে হবে, আমাদেরকে পারতেই হবে। আমি একটি ঘটনা বলি। রিফা, সে আমাদের coronaSeva.com এর মাধ্যমে আমাদেরকে কিছু ডোনেশন করেছে। কি ডোনেশন করেছে জানেন? সে 8ম শ্রেণীর ছাত্রী, সে কোরআন তেলাওয়াত করে 300 টাকা পেয়েছিল, coronaSeva.com এ সেটি পাঠিয়ে দিয়েছে। কি অবাক কাণ্ড! আমি আপনাদেরকে আগেও বলেছি, ঢাকায় আমাদের এই সেন্টারে যারা এভাবে আমাদের অংশীদার হতে চান পারেন আপনারা চাইলে, কিন্তু আমি সব সময় বলবো আপনার আশেপাশে অনেক গরিব মানুষ আছে, তাদেরকে দিন। তাদেরকে যদি না পান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমি বলছি আমাদের ঢাকার যে বিকাশ নাম্বারটি সেটিতে করতে পারেন, শুধুমাত্র আপনার সোর্সে কেউ যদি না থাকে। 01819130146।
আমি আবারও বলছি 01819130146। এই যে টাকাগুলো অনেকেই দিচ্ছেন আমি দেখতে পাচ্ছি, খুব খুশির খবর। আপনারা যদি 1 টাকা ডোনেট করেন, আমি আমেরিকা থেকে আরও 1 টাকা এটি ম্যাচ করব আমার টাকার উপর দিয়ে। আমি তো আমার মতো দিয়েই যাচ্ছি। আমি গত পরশু দিনও বোধহয় আমি 12 লক্ষ টাকা পাঠালাম এই বাংলাদেশে খাবার দাবারের জন্য। তো এইটি একটি ঘোষণা আমি দিয়ে নিলাম। তো আপনারা অংশগ্রহণ করতে পারেন চাইলে coronaseba.com, CORONA সেবা.com। আচ্ছা, কিছু মানুষ, আমি অবাক হয়েছি, অনেক মানুষ কিন্তু অংশগ্রহণ করছে। নূরে আলম শাহজাহানপুর থেকে, আবুল কালাম নাসিরাবাদ চিটাগং থেকে, মাই হোম টাউন, সেখানে আমি বড় হয়েছি। মিজান চকবাজার থেকে, হেলেনা পা ইস্কাটান, শেগুফতা আপা গুলশান 1, মুকলেশ ভাই ফুলপুর, সানাস ধানমন্ডি 32, সুবহানি শান্তিনগর, সাজিয়া গাজীপুর, শামসুল বাড়িধারা, ইঞ্জিনিয়ার একজন আশুগঞ্জ থেকে, ইঞ্জিনিয়ার তরিকুল সিলেট থেকে, হ্যাপি আপা বাগেরহাট থেকে, ফারা ক্যান্টনমেন্ট থেকে, এবং নাম না জানা অনেকেই দিচ্ছেন। তো আমি জানি আপনাদের আশেপাশে গরিব মানুষ আছে, তারপরও আপনারা ভেবেছেন যে আপনারা হয়তো 1 টাকা দিলে এটি 2 টাকা হয়ে যাবে। দেখুন, এদের মধ্যে অনেকেই ছাত্র আছেন। আমি এটি অবাক হয়ে যাই যে ছাত্রদের ডিল কত বড়। 200 টাকা সে তার নিজের টাকা নেই, তারপরও দিয়ে দিচ্ছে। তাছাড়া ধনাঢ্য ব্যক্তিরা আছেন, তাদের কথা তো বললামই না, তারা তো থাকবেনই সবার পাশে, এটা আমরা জানি। যা বলছিলাম, আমাদের এই উদ্যোগগুলো আমরা কেন সামনাসামনি বলছি এভাবে, বলুন দেখি। আমি পরিষ্কারভাবে বলতে চাই, মানুষগুলোর পাশে দাঁড়ানোর যে উদাহরণ, এগুলো আমরা তৈরি করতে চাই। ফোনটা দাও, আমার কোয়েশ্চেন আনসার নেব। মানুষগুলোর পাশে দাঁড়ানোর যেই উদাহরণ, এগুলো আমরা তৈরি করতে চাই। আজকের এই যুদ্ধ করোনার বিরুদ্ধে, সেখানে শুধুমাত্র প্রশ্ন নিব, শুধুমাত্র এইটি যে স্বাস্থ্যের যুদ্ধ তা নয়, এখানে একটি মানসিক যুদ্ধ রয়েছে, এখানে একটি অর্থনৈতিক যুদ্ধ রয়েছে। এখানে আমাদের হ্যাডাম আমাদেরকে প্রমাণিত করতে হবে বলে আমি বিশ্বাস করি। পৃথিবীর বুকে আমরা অলরেডি উঠে দাঁড়িয়েছি, আমরা তাদের কাছে আর যেতে চাই না। আমরা বলতে চাই যে আমরা আমাদের নিজেদের জন্যই যথেষ্ট। আপনারা আশা করছি ভালো থাকবেন। চলুন কিছু প্রশ্নের উত্তর নেই। গলাটায় পোড়ায়, মাঝে মাঝে শুষ্ক কাশি হয়, এখন তো অ্যালার্জি সিজন। হাফিজ রহমান, আমার আগে থেকেই মাথা ব্যথা, করণীয় এগুলো নিয়ে না হয় করোনা পরবর্তী সময়ে বলি। হুমায়ুন কবির, আমি বাংলাদেশ থেকে বলছি, আমার শরীর সব সময় গরম থাকে, আমার গলায় সবাই একটু অ্যালার্জির লক্ষণ বলছেন, গলা খুসখুস, কাশি, জ্বর নেই, কি করব? এটি নিয়ে আমি আবারও আসব। একজন কতজনকে আক্রান্ত করতে পারে? অ্যাবাউট 60 জনের উপরে, 60 থেকে 80। সব সময় তো মরে যাচ্ছি, কি করব স্যার? ভয়েই তো মরে যাচ্ছি। এত ভয় পেলে হবে? ঘরে থাকুন, আর কিছু চিন্তা করতে হবে না, আমরা সবাই ফেস করতে পারবো। শুধু চিন্তা হয় বয়স্কদের নিয়ে, আর কারো এটি চিন্তা করার কথা নয়। টুথব্রাশের মাধ্যমে কি এটি ছড়ায়? হ্যাঁ, এটি ছড়ায়, টুথব্রাশের মাধ্যমে ছড়ায়, আমি গতকাল বলেছি। কাগজপত্রহীন অভিবাসীদের জন্য খাবার এবং গিফট কার্ড নিয়ে কিছু বলুন। কাগজপত্রহীন অভিবাসী গতকাল থেকে আমরা দিয়েছি ভাই। অল্প একটু আমার সাধ্য মতো আমি চেষ্টা করেছি। যুক্তরাষ্ট্র সরকার তো অনেক করছে মানুষের জন্য, কিন্তু যাদের কাগজপত্র নাই, অভিবাসী, তাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই বলে আমার কাছে মনে হয়েছে। গতকাল থেকে আমরা প্রায় 100 জনকে দিচ্ছি। আমি আপনাদের ভালোবাসা পেয়ে আমি আরও বেশি সাহসী হয়ে গেছি। আমি আরও 200 মানুষের জন্য খাবার কিনছি, আজ বা কালকের মধ্যে পেয়ে যাব। আগামী সোমবার থেকে আমি আশা করছি আবারও দিব, আমি জানাবো বিস্তারিত সময় হলে। তবে গিফট কার্ডগুলো খুঁজে পাওয়া বড় মুশকিল। আমি 3-4টি জায়গায় গিয়েছি, নদী ক্রস করে ব্রঙ্কসে গিয়েছি, তো এইভাবে কোনো রকমে 50টির মতো গিফট কার্ড ম্যানেজ করেছি। আমি আবারও আজকে খোঁজ লাগিয়েছি, দেখি গিফট কার্ডগুলো। গতকাল আমি নিজেই একজন অভিবাসীকে সেরকম আমি নিজেই ডেলিভারি করেছে, যিনি দোকান পর্যন্ত চিনেন না, তিনি এসেছিলেন, একজন বয়স্ক মহিলা, তার গল্প আমি পরে বলবো। তো ব্যাপারগুলো এইরকম আমাদের পাশে দাঁড়াতে হবে। আমি জানি এই কিছু খাওয়া বা 15-20 কেজি এটি খাওয়া কিছুই না, এটি 1 সপ্তাহে চলে যাবে, কিন্তু আপনাদের পাশে দাঁড়ানোর মতো যে মানুষ আছে সেইটি আমি আপনাদের মাধ্যমে সবাইকে বলতে চাই। তো আরও প্রয়োজন হলে আরও আসবো। আমি নিশ্চিত অনেক মানুষ এই কাজগুলো করছে কাউকে না জানিয়ে, গোপনে। আমারটি হয়তো দেখা যাচ্ছে, আমি দুঃখিত এই জন্য, কিন্তু সবাই করছেন, আমি জানি।
এইটি নিয়ে কোনো প্রশ্নের অবকাশ নেই। বাংলাদেশ সোসাইটি কবরস্থান কবর করে দিচ্ছে, এক একটি কবর করতে $3000 লাগে। চিন্তা করুন কি ভীষণ মানে সাহসী উদ্যোগ। অনেক বাংলাদেশি ব্যবসায়ী যুক্তরাষ্ট্রে চেষ্টা করছেন, বাংলাদেশেও করছেন। আসুন এই মুহূর্তে কে কি করলো না করলো এই দিকে না তাকাই, আমরা আমাদের নিজেদের কাজগুলো করি। আমি স্যালিউট জানাই সেই সমস্ত ভলান্টিয়ারদেরকে যারা আমাদের পাশে সাহস করে নিজ থেকে এসে বলছে আমি কাজ করতে চাই। একটি টাকাও নিচ্ছে না কিন্তু এই ভাই বোনেরা, এইটি আমার অবাক লাগে। আমি দেবিদ্বারে আমি প্রায় 1000 খাবার দিয়েছি, গতকাল বা পরশু এরকম হবে। আমাদের ছোট ভাইয়েরা নিজেরা দাঁড়ে দাঁড়ে গিয়ে দিয়ে এসেছে, একটি পয়সাও নেয়নি। তাদেরকে আমি একবেলা খাওয়াতেও পারিনি, হয়তো পরে করব। কিন্তু দেখুন এরা আছে বলেই তো আমরাও রক্ষা পাচ্ছি। নিজেদের জীবন ঝুঁকির মধ্যে ফেলে এরা কাজগুলো করছে। তবু আমি সবাইকে বলবো একটু সাবধানী হতে হবে, বাহিরে সবসময় না থেকে কাজগুলো করা যায় কিনা। আমার 3 দিন যাবত ঠান্ডা, হাঁচি, কাশি। না মোস্তফা কামাল স্যার, আমি দুবাই থেকে দেখছি, আমার কয়েকদিন ধরে জ্বর নিয়ে অনেক তো কথা বললাম ভাই, রোগটির বিষয়ে কিছু বলুন। অনেক ভিডিও আছে আপনারা দেখুন এখানে। স্যার চোখের মাধ্যমে কি এই রোগটি ছড়াতে পারে? হ্যাঁ, চোখের মাধ্যমে ছড়াতে পারে। খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন, চোখের মাধ্যমে ছড়াতে পারে। আমি আপনার খুব কাছ থেকে যদি কথা বলি, ভাইরাসটি এভাবে যাবে, চোখের যে শ্লেষা আছে এখানে গিয়ে বসলে এটির একটি সমস্যা আছে, ছড়াতে পারে। লন্ডনে নাকি ভ্যাকসিন প্রয়োগের কথা চলছে। হ্যাঁ, আমেরিকাতেও তো ভ্যাকসিনের প্রয়োগ চলেছে ভাই, ওগুলো নিয়ে টেনশন করে লাভ নেই। এটি সময় সাপেক্ষ, 1 থেকে 1.5 বছর লাগবে। তাও যখন ভ্যাকসিন প্রথমে আসবে, আগে তো যারা ফ্রন্ট ফাইটার তারা পাবে, তারপর পাবে আম জনতা, সাধারণ মানুষ। তো আসুন আমরা ভ্যাকসিন নিয়ে আশাবাদী হই, এখনই এটি নিয়ে কথা না বলি। সবাই পাবো ভ্যাকসিন যদি চলে আসে। হ্যাঁ স্যার, আপনি প্রায় বলেন শতভাগ মানুষ করোনায় আক্রান্ত, কেন বলেন স্যার? না, শতভাগ নয়। নিউ ইয়র্কে আমার ধারণা 45% মানুষ আক্রান্ত হয়ে গেছে বাংলাদেশি কমিউনিটিতে। শতভাগ কখনোই এফেক্টেড হবে না। 55 বা 60% বেশি যখন এফেক্টেড হয়ে যায় তখন এটি আর বেশি কার্যকর থাকে না। তাই আমরা চলুন এতটা ভয় না পাই। হ্যাঁ, এটি একটি রোগ এসেছে, আল্লাহ তাআলা দিয়েছেন এবং আল্লাহ তাআলাই এটি শেফা দেবেন। আমি নিশ্চিত এটি আসার আগেই ওনার একটি নিজস্ব প্ল্যান আছে, সেটি নিয়ে এত ভাবার প্রয়োজন নেই। কোভিড-19 পৃথিবী থেকে আসলেই কি নিশ্চিহ্ন হতে পারবে কি না? আমার ধারণা এটি আস্তে আস্তে এমনি সাধারণ ফ্লু, কাশির মতো হয়ে যাবে। এটি সময় বলে দেবে কি করার। এইটি এখন মাত্র এসেছে, তাই এটির যেই ইন্টেন্সিটি সেটি থাকবে না সারা জীবন, এটি আমি মানি। গর্ভবতী মায়েদের নিয়ে কথা বলেছি। আচ্ছা, আপনারা সবাই কাইন্ডলি এই ইউটিউবের এই চ্যানেলটি ফলো করবেন। শত শত অন্যান্য বিষয়ে ভিডিও রয়েছে, স্বাস্থ্য বিষয়ক অথেন্টিক ভিডিও। ফেসবুকে যাদেরকে বলছি আপনারা শেয়ার করুন এই ইনফরমেশনগুলো। যদি আমাদের এই শেয়ারের মাধ্যমে, কথোপকথনের মাধ্যমে আমরা যদি একটি মানুষকেও সুস্থতা দান করতে পারি বা রোগটি প্রতিরোধ করতে পারি একটি মানুষ থেকে, আমাদের এই কষ্ট সার্থক হবে। যে যেখানে আছেন সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে বলছি, ডক্টর ফেরদৌস খন্দকার। বেশি বলে থাকলে ক্ষমা করবেন।